ভাই তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এইখানে আমি এদের ডাব্লিউর যে মানটা, মানে রেফ্রিজারেটর চালানোর জন্য বা কম্প্রেসর চালানোর জন্য আমি কতটুকু শক্তি দিচ্ছি, এটা কিন্তু এই যে হিটের পরিমাণ দিয়েও বের করতে পারি। আপনি কি করবেন, এই যে কিউ ম্যাক্সটা যে আছে, এই কিউ ম্যাক্স থেকে কিউ মিনটাকে বাদ দিয়ে দিবেন। কারণ দেখেন কিউ মিন আর ডাব্লিউ মিলেই তো আমার কিউ ম্যাক্স আসতেছিল। তাহলে এখন এই কিউ ম্যাক্স থেকে যদি কিউ মিনটাকে আমরা বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কপটা কেমন হবে রেফ্রিজারেটরের বেলায়? দেখেন তাহলে আউটপুট কিন্তু আপনার এই কিউ মিন, এটা অলওয়েজ খেয়াল রাখবেন। মানে ইন কেস অফ এ রেফ্রিজারেটর আউটপুট ইজ অলওয়েজ কিউ মিন, খেয়াল রাখবেন এটা। তাহলে কপটা হলো আপনার কিউ মিন। তাহলে ইনপুট কোনটা? ইনপুট আপনার এই যে ডাব্লিউটা, এখন ডাব্লিউ লিখতে পারেন, আবার কিউ ম্যাক্স মাইনাস কিউ মিনও লিখতে পারেন। যে কোনো একটা ডাব্লিউ দেয়া থাকলে আপনার দেয়া থাকবে লিখবেন, অথবা যদি কিউ ম্যাক্স দেয়া থাকে সেক্ষেত্রে আপনি যে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন এটাও লিখতে পারেন, কারণ এটাই তো আপনার ডাব্লিউ। বুঝেছেন? তাহলে এভাবে আমরা একটা রেফ্রিজারেটরের কপ আমরা বের করতে পারবো, কপ বের করতে পারবো। তো এইবার আসি একটা হিট পাম্পের বেলায় ভাই। হিট পাম্প, তাহলে হিট পাম্প দেখেন সবই ঠিক থাকবে। এটা গেল রেফ্রিজারেটর। এখন হিট পাম্পের বেলায় ধরলাম এটা টি মিন, লোয়ার টেম্পারেচার, এটা হলো আমার হায়ার টেম্পারেচার। এবং এখানেও আমি ডাব্লিউ পরিমাণ কিন্তু আমি ইনপুট এখানে দিব। দুইটার কোনো ইনপুটের পরিমাণ আমার সেম, ডাব্লিউ দিলাম, কারণ এখানেও আমার কম্প্রেসর আছে, কম্প্রেসর চালাইতে হবে। তাহলে এইখান থেকে আমার কি করলো, এই ডাব্লিউটা দেওয়ার ফলে এইখান থেকে হিটটা কি করলো সে, ধরলাম অ্যাবজর্ব করলো কিউ মিন পরিমাণে, কি করলো, অ্যাবজর্ব করলো। তো এই হিট পাম্পের বেলায় এটা হলো আপনার রুমের ভিতর, এটা হলো রুমের ভিতর, এটা কিন্তু রেফ্রিজারেটর না। এটা ছিল আপনার রেফ্রিজারেটর, এটা ছিল ফ্রিজের ভিতর, এটা ফ্রিজের ভিতরে ছিল এই টিমিনটা। তো এখন এটা তো একটা হিট পাম্প, ধরেন একটা এসি হইতে পারে, একটা এসি ইজ এন এক্সাম্পল অফ হিট পাম্প। তাহলে এটা হলো রুমের ভিতর, এই টিমিনটা রুমের ভিতর টেম্পারেচার কম থাকে, রুমের বাহিরে টেম্পারেচারটা বেশি থাকে। তো আমি কি করব, আমি হচ্ছে, না সরি ভাই, এটা হলো রুমের বাহির, ভুল হইছে। এটা হলো রুমের বাহির, এই টিমিনটা মানে এটা হলো রুমের বাহির। আমি রুমের বাহির থেকে কি করতেছি, রুমের বাহির থেকে আমি হিটটাকে নিচ্ছি কিউ পরিমাণে, আমি রুমের বাহির থেকে হিটটাকে আমি নিচ্ছি, নিচ্ছি। তাহলে নিয়ে আর এই যে ডাব্লিউ পরিমাণ ইনপুট দিচ্ছি, দিয়ে আমি কিউ ম্যাক্সটাকে কোথায় দিচ্ছি, কিউ ম্যাক্সটাকে আমি রুমের ভিতরে দিচ্ছি, রুমের ভিতরে আমি দিচ্ছি, মানে বাহির থেকে এনে আমি রুমের ভিতরে পাঠাচ্ছি। তো ভিতরে কি বাতাস তাহলে যাচ্ছে দেখেন তো, আমি কিন্তু কিউ ম্যাক্স দিচ্ছি, এবং এটা কিন্তু এই যে আমাদের বেশি টেম্পারেচার। তো আমাদের হিট পাম্পের কাজটা কি, হিট পাম্পের কাজ হচ্ছে গরম করা, আমরা কিন্তু গরম করতেছি তাই না। ধরেন এখানে আমরা কি করতেছি, আমরা এখানে গরম যে জিনিসটা সেটাকে আমরা এখানে আউটপুট হিসেবে দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। তো শুধু এখানে এই যে মানে রেফ্রিজারেটরের বেলায় আপনার কিউ মিনটা হলো আউটপুট, ইনপুটটা কিন্তু ডাব্লিউ। আবার এই যে হিট পাম্পের বেলায় আপনার এই ডাব্লিউটা হলো ইনপুট, ঠিক আছে, ইনপুট এখানেও ডাব্লিউ এখানেও ডাব্লিউ, কিন্তু আউটপুটটা কিন্তু কিউ মিন না। আমি এখানে কিউ ম্যাক্সটাকে সাপ্লাই দিচ্ছি, কিউ ম্যাক্সটাকে সাপ্লাই দিচ্ছি, মানে ঠান্ডা লাগলে ঠান্ডা দেবো, গরম লাগলে গরম দেবো, বুঝছেন? কিন্তু আমরা এখানে সাপ্লাইটা দিচ্ছি কিউ ম্যাক্স। তাহলে এটাই আমার আউটপুট, যত বেশি দিতে পারবো তত আমার লাভ হবে, কপ বাড়বে। তাহলে এখানে কপ কি লিখতে পারবেন, কপ। তাহলে আউটপুট কোনটা, কিউ ম্যাক্স, কিউ ম্যাক্স। ইনপুট কোনটা তাহলে, ইনপুট আপনার এই যে ডাব্লিউটাই, ডাব্লিউ অথবা ডাব্লিউ বাদ দিয়ে কি লিখতে পারেন, তাহলে যে ডাব্লিউ আর কিউ মিন মিলে পাচ্ছিলেন কিউ ম্যাক্স, কিউ ম্যাক্স পাচ্ছিলেন। সেক্ষেত্রে তাহলে ডাব্লিউ কে এক পাশে রেখে কিউ মিনটাকে পাশে বলে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন, তার মানে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন, এটা। এখানেও ডাব্লিউর মানটা কিন্তু তাই, ডাব্লিউ লিখতে পারেন আবার এটাও লিখতে পারেন। কিন্তু উপরে কিন্তু পার্থক্য আছে হিট পাম্পের আর রেফ্রিজারেটরের, খেয়াল রাখবেন। রেফ্রিজারেটর হলে কিউ মিনটা আউটপুট, আর হিট পাম্প হলে আপনার কিউ ম্যাক্সটা হবে আউটপুট। এবার আসি ভাই আরেকটা ইঞ্জিনে, কার্নট ইঞ্জিনে, যেটা এখানে আছে যে কার্নট ইঞ্জিন, আমি একটা ফিগার দিয়ে দেবো। এই দুইটা বুঝাইছি, এই দুইটা আপনাদের বুঝাইছি। আচ্ছা, তারপরে আমি যদি কার্নট ইঞ্জিনটা দেখি, কার্নট ইঞ্জিন, তাহলে কার্নট ইঞ্জিনটা কেমন দেখেন। কার্নট ইঞ্জিনটা আপনার এই যে এখানে ধরলাম টি ম্যাক্স
ইঞ্জিন, তাহলে টি মিন। দেখেন, তাহলে এই কার্নট ইঞ্জিনের সাথে এই রেফ্রিজারেটর আর হিট পাম্পের পার্থক্য কোথায়? তো এটার মেইন পার্থক্য হচ্ছে, দেখেন এই দুইটাতে আমরা এই দুইটাকে চালানোর জন্য আমরা বিদ্যুৎ শক্তি কিন্তু কানেক্ট করতেছি, ডাব্লিউ পরিমাণ আমরা দিচ্ছি, এখানে ডাব্লিউ পরিমাণ দিচ্ছি, কিন্তু এইখানে কি করতেছি আমরা, এই ইঞ্জিন থেকে আমরা ডাব্লিউটা পাবো, এখানে আর ডাব্লিউ আমরা দিব না, এই ডাব্লিউটাই হলো আমাদের আউটপুট। ইঞ্জিন তো আমাদের ধরেন বিদ্যুৎ তৈরি করবে, তাই না? ইঞ্জিনের কাজ ধরেন বিদ্যুৎ তৈরি করা, বুঝছেন? তাহলে ডাব্লিউ পরিমাণ আমি এখানে পাচ্ছি, শক্তি তৈরি করতেছে, শক্তি পাচ্ছি। তাহলে এটা পাচ্ছি কিভাবে? ইনপুট হিসেবে দেখেন আমরা এই যে কিউটাকে আমরা এখানে কিউ ম্যাক্সটাকে আমরা এখানে দিচ্ছি, কিউ ম্যাক্সটাকে আমরা এখানে দিচ্ছি ইনপুট হিসেবে, আউটপুট হিসেবে ডাব্লিউ পাচ্ছি। দেখেন তাহলে কি করতেছি আমরা, এই কিউ ম্যাক্স পরিমাণ হিটকে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, ডাব্লিউ পরিমাণ হিট আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। তাহলে কিউ ম্যাক্স ধরেন 10 জুল ধরে নিলাম, ডাব্লিউ পাইলাম 7 জুল। হ্যাঁ, তাহলে কি বলতে পারি আমরা, যে 10 জুল পরিমাণ আমি দিছি, 7 জুল এখান থেকে আউটপুট পাইছি, তাহলে বাকি 3 জুল কি হলো? বাকি 3 জুল আমার এই যে কিউ মিন আকারে আমি এটাকে ত্যাগ করে দিলাম, ত্যাগ করে দিলাম 3 জুল। তার মানে হলো, দেখেন এই কিউ ম্যাক্সটা যেটা ইনপুট দিছি এর কিছু পরিমাণ আমি মানে কাজে রূপান্তরিত হচ্ছে, আর কিছু পরিমাণ আমার ব্যয় হচ্ছে, মানে অপচয় হচ্ছে, দেখছেন? তার মানে এখানেও কিন্তু আমি বলতে পারি এই যে কিউ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে আপনার এই কিউ মিন প্লাস হলো ডাব্লিউ। এটা দেখেন বুঝেছেন কিনা? তাহলে ডাব্লিউ মানে কি বলতে পারি, কিউ ম্যাক্স এপাশে আসে, এপাশে কিউ মিনটা এসে আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এটাকে আমি বলতে পারি। তাহলে এখানে আমার কপটা কেমন হবে দেখেন, তাহলে কপ মানে হলো আপনার আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট কোনটা, ডাব্লিউ, এই ডাব্লিউ হলো আউটপুট, অথবা কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন একই কথা, কারণ ডাব্লিউ মানেই তো এটা সমান ডাব্লিউ। তাহলে ইনপুট কোনটা, এই যে কিউ ম্যাক্স, এই কিউ ম্যাক্স হলো আমার ইনপুট, কিউ ম্যাক্স। তাহলে আমার কার্নট ইঞ্জিনের বা কার্নট সাইকেলের কপ হচ্ছে কিউ ম্যাক্স মাইনাস কিউ মিন ডিভাইডেড বাই কিউ ম্যাক্স। তো মজার কথা হচ্ছে ভাই, এই ইঞ্জিনের ক্ষেত্রে কপটাকে আমরা এই কিউ ম্যাক্স বাই দ্য টি ম্যাক্স বা টি মিন আকারেও আমরা লিখতে পারি। সেটা কেমন, এখানে কিউ ম্যাক্স আছে, এখানে টি ম্যাক্স হবে, কিউ মিন আছে, এখানে টি মিন হবে, নিচে কিউ ম্যাক্স আছে, নিচে টি ম্যাক্স হবে। এভাবেও কিন্তু আমরা এটা দিয়ে লিখতে পারি, কারণ অনেক সময় একটা কার্নট সাইকেল বা কার্নট ইঞ্জিন আপনার এই সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার মাঝখানে কাজ করে, বলে যে কপ বের করো, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা ইজিলি কপ বের করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, যদি এটা দেওয়া থাকে আর কি, আমাদের এই যে কপ বা আইডিয়াল কপ যাই বলুক এটা বের হবে, কপ বললে এটা বের করবেন, আইডিয়াল বললে এটা বের করবেন। তাহলে দেখেন এখানে আর আপাতত আর আর মনে হচ্ছে সূত্র লাগবে না, যা দেখাইছি তাই এনাফ। তো এখন আমরা হচ্ছে প্রবলেমে চলে যাই। প্রবলেমে চলে গেলে যে কটা সূত্র দেখাইলাম এই কটা সূত্র আমি ছবি তুলে একটু পরে দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। তাহলে ক্লাসে আছে হচ্ছে কে কে, আশিস ভাই আর সবুজ ভাই, ঠিক আছে, আর মেহেদির তো সমস্যা বলছে দেখলাম। আচ্ছা ভাই, সূত্র বুঝতে কি কারো অসুবিধা আছে আপনাদের দুজনের, বা পরে যারা ভিডিও দেখবে তাদের সমস্যা হলে আমাকে বললে পরে সমাধান দেবো, সমস্যা নাই। আপনাদের সমস্যা আছে কিনা? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে প্রবলেমগুলো সাজায় রাখছি আপনাদের জন্য, টোটাল এখানে 20টা প্রবলেম আছে, 20টা প্রবলেমই খুব ভালো করে সমাধান করতে হবে। দেখেন, এক নম্বর প্রবলেম, এখানে কি বলছে, এক নম্বর প্রবলেম বলেছে একটি রিভার্স কার্নট সাইকেল, সরি একটি রিভার্স কার্নট রেফ্রিজারেশন। আচ্ছা, রিভার্স মানে তো উল্টা, রিভার্স মানে উল্টা, তো কার্নট রেফ্রিজারেশন, তো রেফ্রিজারেশনকে কার্নট বলতেছে, কোনো অসুবিধা নাই। তাহলে এটা কিন্তু কার্নট ইঞ্জিন না, রেফ্রিজারেশন মানে রেফ্রিজারেশনের কথা কিন্তু বলতেছে। এবং
এটা রেফ্রিজারেশনের কিন্তু উল্টা, রিভার্স কার্নট। রিভার্স কার্নট। আচ্ছা, তাহলে একটি রিভার্স কার্নট রেফ্রিজারেশনের কন্ডেন্সার কি করে 2.75 কিলোওয়াট তাপ বর্জন করতে পারে এবং ইভাপোরেটর এত তাপ কি করতে পারে, শোষণ করতে পারে। বুঝছেন? তাহলে ইভাপোরেটর আমাদের শোষণ করে কত, 2.25 এত তাপ শোষণ করতে পারে। তাহলে কম্প্রেসরের কাজের পরিমাণ কত কিলোওয়াট এবং কপ কত হবে, কপ কত হবে। তাহলে আমাদের এখানে কম্প্রেসরের কাজের পরিমাণ বের করতে বলেছে এবং কত কিলোওয়াট, আচ্ছা মানে কাজের পরিমাণ হচ্ছে কত কিলোওয়াট এবং কপ কত হবে। তাহলে কপ মানে তো আমরা একটু আগে দেখলাম, এক নম্বরটা যদি এখানে দেখেন কপ, আগে কপটা বের করি। কপ মানে তো হলো আপনার আউটপুট। তাহলে আউটপুট এখানে কত দেখেন, তাহলে আউটপুট কোনটা ভাই বলেন তো? 2.25 কিলোওয়াট। হ্যাঁ, এই যে ইভাপোরেটর যেটা করে সেটাই তো আউটপুট, তাই না? তাহলে 2.25। তাহলে ইনপুট কোনটা হবে দেখেন, এই যে তাহলে ইভাপোরেটর এত কিলোওয়াট আমাদের শোষণ করছে আর কন্ডেন্সার এত তাপ বর্জন করছে, তাহলে ইনপুট কোনটা হবে? কন্ডেন্সারও দেওয়া আছে, ইভাপোরেটরেরটাও দেওয়া আছে। তাহলে ইনপুট তো দেয়া নাই, তাহলে কি করব তাহলে? দেখেন, তো আমাদের যে ফিগারটা আছে, ধরেন এটা হলো আমাদের ইভাপোরেটর ইভাপোরেটর থেকে যায় হচ্ছে কোথায়, কম্প্রেসরে যায়, ইভাপোরেটর থেকে কম্প্রেসরে যায়, কম্প্রেসর থেকে কন্ডেন্সারে যায়, আবার এক্সপানশন ভালভ হয়ে আমাদের ইভাপোরেটর চলে আসে, তাই না? তাহলে এটা কম্প্রেসর, এটা কন্ডেন্সার, এটা ইভাপোরেটর, এটা এক্সপানশন ভালভ। তো এখন আমরা কপ বের করব। এখানে ইভাপোরেটর কত, 2.25 কিলোওয়াট। কন্ডেন্সার হচ্ছে আমাদের 2.75 কিলোওয়াট তাপ বর্জন করে। তাহলে এটা বর্জন করে আর এটা গ্রহণ করে, ঠিক না? তাহলে এই যে ডাব্লিউ পরিমাণ এখানে দিছে, এটা কোনটা দেখেন, 2.75 এখানে কেন হলো? এখানে তো 2.25 ছিল। এই যে ডাব্লিউটা, এই ডাব্লিউ আর ইভাপোরেটর মিলেই কিন্তু 2.75 কিলোওয়াট হইছে। তো যদি হয়ে থাকে তাহলে এই 2.75 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, ডাব্লিউ পাবো না ইনপুট? জি ভাই। সেটাই। তাহলে এই যে পাওয়া যাবে। 2.75 মাইনাস 2.25, তাহলে আউটপুটেও আমার এটা আছে, ইনপুটেও কিন্তু এটা মাইনাস হচ্ছে। দেখি তাহলে এবার কত আসে। তাহলে তাহলে কত? তো ওয়ার্ক বেড়ে গেল ভাই, হ্যাঁ, ওয়ার্কও বেড়ে গেল তো। কাজ 2.75 মাইনাস 2.25 ওটাই তো ওয়ার্ক। না, ওয়ার্ক তো এটা ওয়ার্ক হচ্ছে ইভাপোরেটরটা যা দেয়া আছে তাই। ইভাপোরেটর 2.25 কিলোওয়াট তাপ শোষণ করতে পারে, মানে রেফ্রিজারেশনের বেলায় ইভাপোরেটর যতটুকু কাজ করবে সেটাই হলো আমার ওয়ার্ক, সেটা হলো ওয়ার্ক। আর এই যে যেটা কম্প্রেসর, এটা হলো আমাদের ওয়ার্ক ইনপুট, এটা ওয়ার্ক না, কাজ করবে না, এটা ওয়ার্ক ইনপুট। আচ্ছা আচ্ছা। বুঝছেন? তাহলে আমাদের কত আসে, 4.5। তাহলে 4.5 হচ্ছে আমাদের এখানকার কপ। তো এটা কোথায় এসেছিল, এটা আসছিল বিডিসিসিএল 22। দাঁড়ান তো একটু আমি বিডিসিসিএল 22টা বের করি। 22 সালের না, বিডিসিসিএল বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, 65 পেজ। তাহলে এই যে আমাদের ছিল এটা, হ্যাঁ, যে ইভাপোরেটরের শক্তি কম্প্রেসরের কাজ, এটা আসলে কত, 4.5। ঠিক আছে, আমাদের ঠিক আছে তাহলে। কম্প্রেসর কাজও বেড়ে গেছে ভাই। কম্প্রেসরের কাজ বেড়ে গেছে। 2.75 মাইনাস 2.25। হ্যাঁ, এটাই তো কাজ, এই যে এটাই তো আমাদের ওয়ার্ক ইনপুট, জি ভাই। মানে ইনপুট হিসেবে দিছে এইটুকু আমরা। হুম, হুম। ওইটাও চাইছে ভাই, এই যে প্রশ্ন। ও চাইছে না? ও হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা বলতেছিলেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ। কম্প্রেসরে জি কাজের ভাই। পরিমাণ কত হবে? এই যে তাহলে ওয়ার্ক ইনপুট আমাদের কত, ডাব্লিউ ইনপুট, অথবা কম্প্রেসর লিখলেও হবে এখানে, ডাব্লিউ কম্প্রেসর কম। তাহলে কত আসবে, 2.75 মাইনাস 2.25, তাহলে এটা হবে বাদ দিলে 0.5 কিলোওয়াট। তাহলে পারবেন তো এই ধরনের আসলে, তো কয়েকবার প্র্যাকটিস করবেন হয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রবলেমটা দেখেন।
ভিডিও মাঝে মাঝে ব্লার হয়ে যায় কেমন যেন। 2 নাম্বার দেখেন কি আছে। ভাই দেখেন তাহলে 2 নাম্বার প্রবলেমে আমাদের বলেছে যে একটি 5 টন অফ রেফ্রিজারেশনের কপ 3.8 হলে একটি 5 টন, দেখেন 5 টন অফ রেফ্রিজারেশনের কপ কত 3.8 হলে প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, এটা আমাদের বের করতে বলেছে। এবং এটা দেখেন অনেকবার রিপিট হয়েছে, 20 সালে আসছে, 21 সালে আসছে, 22 সালে আসছে, দুইবার। একটি 5 টন অফ রেফ্রিজারেশন এর কপ দেয়া আছে এবং বলছে প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। তাহলে ভাই আমাকে একটু বলেন তো বিদ্যুৎ খরচটা আসলে কোথায় হবে, মানে কোন পার্টে হবে? এই যে 4টা পার্ট যে আমি অঙ্কন করলাম, এটার কোন পার্টে বিদ্যুৎ খরচ হবে? কম্প্রেসরে। কম্প্রেসরে। তাহলে কম্প্রেসরের ওয়ার্ক ইনপুটটা আমাদের বের করা লাগবে, প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে এটাই বের করা লাগবে, তাই না? তাহলে আমাদের কপটা কিন্তু দেয়া আছে, সাথে আমরা লিখতে পারি কিউ মিন লিখবো, ডিভাইডেড বাই হলো ওয়ার্ক ইনপুট ডাব্লিউ ইন। তাহলে ডাব্লিউ ইনটা আমরা বের করব, ডাব্লিউ ইন মানে হচ্ছে কি কিউ মিন ডিভাইডেড বাই কপ, কপ লিখতে পারি। তো কপ দেয়া আছে কত, কপ হচ্ছে 3.8 লিখলাম, আর কিউ মিনটা কত দেয়া আছে দেখেন। তাহলে কপ হচ্ছে এইটা, প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, এই যে একটি 5 টন অফ রেফ্রিজারেশন, তার মানে কিন্তু ক্ষমতা বলেই দিছে এতটুকু কাজ করতে পারবে, 5 টন অফ রেফ্রিজারেশন। তাহলে 5 টন তো আমরা লিখতে পারবো না, সূত্র দেখেছিলাম সম্পর্ক, যে 1 টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে 3.5 কিলোওয়াট। 3.5 কিলোওয়াট, যেহেতু 5 টন আছে আমরা 3.5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কিলোওয়াটে কিন্তু চলে আসলো। আর এই যে কপের কোনো একক নাই, তাহলে এখানে যেটা রেজাল্ট আসবে 4.6। তাহলে 4.6 এত কিলোওয়াট কিন্তু চলে আসলো আমাদের ডাব্লিউ ইনটা, এত কিলোওয়াট। তো এটা কিন্তু ক্ষমতা হয়ে গেল, এটা কম্প্রেসরের কি ক্ষমতা। এখন কি বলেছে আরেকবার পড়ি, একটি 5 টন অফ রেফ্রিজারেশনের কপ এত হলে প্রতি ঘন্টায়, দেখেন প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। তাহলে সুতরাং বিদ্যুৎ খরচ লিখবেন, বিদ্যুৎ খরচ। তাহলে বিদ্যুৎ খরচ তো আপনার হবে কিলোওয়াট আওয়ারে, তাই না? তাহলে 4.6 কিলোওয়াট বলছে প্রতি ঘন্টায়, তার মানে 1 আওয়ার, প্রতি ঘন্টা বলছে না, 1 আওয়ার। দেখেন তাহলে 4.6 কিলোওয়াট ছিল, লিখলাম 1 আওয়ার গুণ দিলাম, তাহলে 4.6 কিলোওয়াট আওয়ার মানে ইউনিটে কিন্তু আমাদের কনভার্ট হলো 4.6 ইউনিট অথবা কিলোওয়াট 4.6 আওয়ার। ইউনিট। তাহলে এই যে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসলো, প্রতি ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে 4.61 কিলোওয়াট আওয়ার। আশা করি পারবেন। দেখেন 3 নম্বর প্রবলেমটা দেখেন। আচ্ছা 3 নম্বর প্রবলেমে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2000 পাউন্ড পানিকে 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে কত টন ক্ষমতা সম্পন্ন ইউনিট দরকার হবে। দেওয়া আছে এই যে এল হচ্ছে 333.55 কিলোজুল পার কেজি। হ্যাঁ এটা দেয়া আছে, মানে সুপ্ত তাপ দেয়া আছে। তাহলে আমাদের কত টন ক্ষমতা সম্পন্ন ইউনিট দরকার। তাহলে আমাদের কিন্তু কুলিং ক্যাপাসিটি বা ক্ষমতাটা বের করা লাগবে কিসে, টোন অফ রেফ্রিজারেশনে, যে টোন দেয়া আছে। শুধু টোন তো কিছু নাই, টোন অফ রেফ্রিজারেশনে আমরা বের করব ক্ষমতাটা। তো একটু আরেকবার দেখেন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আপনি পানি নিছেন, 2000 পাউন্ড পানি নিছেন, যতটুকুই নেই সেটা পরের কথা, কিন্তু পানির তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস। তো 24 ঘন্টায় সময় দেয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি বানাবেন, বরফ বানাবেন। তাহলে পানিকে বরফ বানানো হচ্ছে, কিন্তু তাপমাত্রা কিন্তু সেম, 0 থেকে 0। তাহলে ওই যে সূত্র হবে কি এমএল ভি বাই টি। হ্যাঁ তাহলে এই যে কত টন ক্ষমতা, তাহলে ক্ষমতা সমান কি আসবে আমাদের, কুলিং ক্যাপাসিটি যদি বের করি, কুলিং ক্যাপাসিটি দেখেন তাহলে এমএল ভি, এম যেহেতু এটা এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, 0 0ই আছে, তাহলে এম এম মানে হলো আপনার ভর। তাহলে ভর কত দেওয়া আছে, 2000 পাউন্ড। এখন পাউন্ডে তো লেখা যাবে না, আমরা কেজিতে লিখবো।
তাহলে ওই যে একটু আগে দেখাইলাম 1 পাউন্ড সমান কত, 0.4536 কেজি। তাহলে পাউন্ড লিখে 0.4536 হচ্ছে 1 পাউন্ড সমান এত কেজি, আমরা কেজিতে নিয়ে গেলাম। তো এল ভির ভ্যালুটা কত দেয়া আছে, এই যে 333.55। তাহলে এটা এখানে লিখে ফেলবো 333.55। তাহলে উপরে কি থাকলো ভাই, কিলো জুল কিন্তু থাকলো, আর নিচে টাইম কোনটা আছে, 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় না লিখে আমরা এই ঘন্টাকে 60 দ্বারা গুণ করে মিনিটে নিলাম। তাহলে উপরে কিলো জুল, নিচে মিনিট, আমাদের আসবে কিলো জুল পার মিনিটে। দেখি কত আসে। তিনশো 33.55 ডিভাইডেড বাই 24 ইন্টু 60। দেখেন 210 এত কিলো জুল পার মিনিট কিন্তু আসলো। ভাই বলেন তো এখন এই কিলো জুল পার মিনিটকে কত দ্বারা ভাগ করলে এটা টোন অফ রেফ্রিজারেশনে যাবে, কারণ আমাদের বলছে কত টন ক্ষমতা সম্পন্ন ইউনিট দরকার, আমাদের কিলো জুল পার মিনিটে বের করলে হবে না। 3.5 দিয়ে ভাগ করলে ভাই। না, আমি তো কিলো জুল পার মিনিটে নিয়ে আসছি। দেখেন যদি কিলো জুল পার মিনিটে থাকে, এই যে সূত্র লিখেছিলাম, কিলো জুল পার মিনিটে থাকলে 210 কিলো জুল পার মিনিট হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশন। তাহলে আচ্ছা আচ্ছা ভাই, কিলো বুঝতে জুল পারছি। পার মিনিটকে 210 দ্বারা আমরা ভাগ করব। এই ধরনের সব প্রবলেমগুলো আমরা কি কিলোজুল করব, পার সেকেন্ড থাকলে হয়তো। হ্যাঁ তাহলে 3.5 হইতো, কিলো জুল পার মিনিটে আমি রাখছি, 210 দ্বারা ভাগ করতে হবে, তাহলে একে 210ই তো আসছে, ভাগ করলে এক আসবে অ্যান্সার। দেখেন তাহলে 1 পয়েন্ট অনেক, অত ঘর আমাদের নেওয়ার দরকার নাই, 1 টন অফ রেফ্রিজারেশন নিলেই হবে। ভাই 1। সো রেজাল্ট হচ্ছে এই যে 1 টন অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, তারপরে এটা আসলে তাহলে কত, 1 টিআর। যদি 4 নাম্বার প্রবলেমটা দেখেন কি বলছে, দেখে আগে পরে দেখি। 5 টন এসি, দেখেন এই যে 5 টন এসি মানে এটাই কিন্তু আউটপুট, কারণ এই এসি কাজ করবে 5 টন, বুঝেছেন? 5 টন এসি, কপ কত 3.5 হলে প্রতি ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে বিদ্যুৎ খরচ তো হবে কম্প্রেসরে, এসির মধ্যে যে কম্প্রেসরটা আছে সেই কম্প্রেসর চালাইতে হবে আমাদের বিদ্যুৎ দ্বারা। তাহলে আগে ডাব্লিউ ইনটা বের করি, মানে ওয়ার্ক ইনপুট কতটুকু দিছি সেটা বের করতে হবে। আউটপুট দেওয়া আছে 5 টন, কপ দেওয়া আছে। তাহলে এই যে কপ মানে কি, কপ মানে আপনার এই যে ধরেন হলো আউটপুটই লিখি, এটা সমস্যা নাই। আউটপুট বাই কি, ইনপুট না, আউটপুট বাই কি, ইনপুট। তাহলে কপ কত আছে এখানে 3.5, আউটপুট কত আছে 5 টন। কারণ 5 টনে তো রাখা যাবে না, কিলোওয়াটে নেই, 3.5 দ্বারা গুণ করে কিলোওয়াটে নিলাম, ইনপুটটা আমাদের চলে আসবে। তাহলে ইনপুট দেখি 5 ইন্টু 3.5 ডিভাইডেড বাই 3.5, ও একই তো, তাহলে 5 কিলোওয়াট। তাহলে ইনপুট আমাদের আসলো 5 কিলোওয়াট, এটা আসলো। কি বলেছে এখন, যে প্রতি ঘন্টায় কত ইউনিট, এই যে ইউনিট বের করতে বলছে, তার মানে কিলোওয়াট আওয়ার বের করা লাগবে, এবং প্রতি ঘন্টায় বলছে, তাহলে আপনার বিদ্যুৎ খরচ কত হবে, বিদ্যুৎ খরচ, তাহলে সুতরাং বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ 1 ঘন্টাতে গুণ করে। হ্যাঁ, তাহলে 5 ইন্টু 1, তাহলে এত ইউনিট কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার, তাহলে আসে 5 ইউনিট। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের বলছে প্রতি ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়, ইউনিটে আমরা অ্যান্সারটা লিখে দিলাম, এত ইউনিট। ইউনিট মানেই তো কিলোওয়াট আওয়ার। দেখেন তাহলে আমরা খুব সহজেই কিন্তু 4টা প্রবলেম করে ফেললাম। এবার যদি 5 নম্বর প্রবলেমটা যদি আমরা দেখতে যাই, দেখেন আহা ব্লার হয়ে গেছে, অসুখ। হাতাটা একটু নড়াচড়া দেন। হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভাই না? দেখেন তারপরে 5 নম্বর প্রবলেমটা বলেছে হ্যাঁ, যে ইইআর এর একক কি। দেখেন ডাবল ইআর এর একক কি। এখন এটার ফুল মিনিংটা কিন্তু জানেন, যে এনার্জি ইফিসিয়েন্সি রেশিও, যেটা সূত্রের এখানে লিখে দিছি আমি। এনার্জি ইফিসিয়েন্সি রেশিও এর এককটা কি, এর এককটা হচ্ছে এই যে বিটিইউ পার ওয়াট আওয়ার। বিটিইউ পার আওয়ার না শুধু,
বিটিইউ পার ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার এটা হচ্ছে আমার এর একক, খেয়াল রাখবেন। তো একটি সিস্টেমের ক্যাপাসিটি যদি এত হয় তাহলে আরটি কত? একটা সিস্টেমের ক্যাপাসিটি দেওয়া আছে শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2,04,000 বিটিইউ পার আওয়ার হলে টোন অফ রেফ্রিজারেশন কত? ভাই বলেন তো তাহলে। আমাদের ক্যাপাসিটিটা এই বিটিইউ পার আওয়ারে দেয়া আছে, তাহলে এটা টোন অফ রেফ্রিজারেশনে কত হবে? কি করব তাহলে? কি করা লাগবে? কত দ্বারা ভাগ করব? 12,000 দিয়ে ভাগ হবে। রাইট, 12,000 দিয়ে ভাগ হবে। কেন ভাগ হবে এটা হলো প্রশ্ন। দেখেন, আমি এই যে সম্পর্কটা দেখাইছিলাম, এখানে কিন্তু 12,000 বিটি। দেখেন এই যে কিলোজুলে 210 ছিল, কিন্তু বিটিইউ পার আওয়ার 12,000 বিটিইউ পার আওয়ার হচ্ছে 1 টন অফ রেফ্রিজারেশন। তো আপনার এখানে ক্যাপাসিটি দেয়া আছে হচ্ছে এই যে বিটিইউ পার আওয়ারে, তাহলে 2,04,000 বিটিইউ পার আওয়ার দেয়া আছে, হলে এটা টন অফ রেফ্রিজারেশনে কত হবে? তাহলে 12,000 দিয়ে ভাগ করা লাগবে, যা আসে তাই। দেখেন 17, তাহলে এই 2,04,000 বিটিইউ পার আওয়ার মানেই হচ্ছে আপনার 17 টন অফ রেফ্রিজারেশন। তাহলে অ্যান্সার হবে এই যে 17 আরটি অথবা টিআর। 6 নাম্বার দেখেন, একটি 24,000 বিটিইউ পার আওয়ার ক্ষমতা সম্পন্ন, দেখেন ক্ষমতা সম্পন্ন 24,000 বিটিইউ পার আওয়ার, দেখেন এটা কিন্তু টোনে দেয় নাই। ক্ষমতা কিন্তু আমাদের টোনে দেয়া থাকতে পারে, কিলোওয়াটে দেয়া থাকতে পারে, বিটিইউ পার আওয়ারে দেয়া থাকতে পারে, যে কোনো একটা দেয়া থাকতে পারে। তো একটি 24,000 বিটিইউ পার আওয়ার ক্ষমতা সম্পন্ন এসির বিদ্যুৎ খরচের হার 2 কিলোওয়াট হলে, দেখেন বিদ্যুৎ খরচের হারও কিন্তু দিছে, ডাবল কত হবে, মানে এনার্জি এফিসিয়েন্সি রেশিওটা কত হবে, এটা হলো আমাদের প্রশ্ন। ইইআর কত হবে? তো ইইআর এর একটা সূত্র দেখাইছিলাম না ভাই, দেখেন তো এই যে মনে পড়ে কিনা। ইইআর সূত্রটা কি? আপনার উপরে হবে কুলিং ক্যাপাসিটি অথবা রেফ্রিজারেশন ইফেক্ট, কিন্তু এককটা হবে বিটিইউ পার আওয়ারে, এবং নিচে হবে কম্প্রেসরে আমরা যে পাওয়ারটা দিচ্ছি সেটা ওয়াট এককে, ওয়াট এককে, তাহলে নিচে ওয়াট, উপরে বিটিইউ পার আওয়ার, আমাদের আসবে এনার্জি এফিসিয়েন্সি রেশিও। তাহলে দেখেন আমাদের এখানে বলেছে ইআর কত, মানে এনার্জি এফিসিয়েন্সি রেশিও কত, তাহলে উপরে হবে বিটিইউ পার আওয়ার ক্ষমতাটা, এই যে একটি 24,000 বিটিইউ পার আওয়ার দেওয়া আছে সরাসরি, তাহলে 24,000 ভাগ দেবো কত দ্বারা, এই যে বিদ্যুৎ খরচের হার হলো আপনার 2 কিলোওয়াট, তাহলে এটা কি 2 লাগবে নাকি লাগবে? দেখেন সূত্র, কিলোওয়াট। সূত্র কিন্তু বলছে ওয়াট, এই যে মানে উপরে বিটিইউ পার আওয়ার কিন্তু পাওয়ার হ্যাঁ, ইনপুটটা ওয়াট হবে ওয়াটে, তাহলে আমাদের কিলোওয়াট না লিখে ওয়াটে লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2 কিলোওয়াট, আমরা এটাকে 1000 দ্বারা গুণ করে দিব। দেখেন তাহলে উপরে আছে তাহলে কি 24,000, এই যে বিটিইউ পার আওয়ারই লিখলাম, লিখেছি তো, আর এখানে এই যে বিদ্যুৎ খরচের হার 2 কিলোওয়াট, এটাকে 2000 লিখলাম, তাহলে আমাদের চলে আসবে ইইআর, এটা হচ্ছে 12। তাহলে এই যে ইইআর এর এককটাও কিন্তু এর আগে একটু আগে পড়লাম যে ইইআর এর একক কি, এই যে বিটিইউ পার ওয়াট আওয়ার, তাহলে এখন ইআর বের করেছি, হ্যাঁ এটা হবে 12 বিটিইউ পার ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার। কারণ দেখেন আমি যে উপরে 24,000 লিখেছি, এর একক বিটিইউ পার আওয়ার, পার আওয়ার মানে আওয়ারটা নিচে আছে, আবার নিচে আরো কি আছে, ওয়াট আছে, এই যে ওয়াট, তার মানে উপরে শুধু বিটিইউ, নিচে হবে এই যে ওয়াট এবং আওয়ার, বিটিইউ পার ওয়াট আওয়ার, মনে থাকবে ভাই? হ্যাঁ, গুড। তো 7 নম্বর দেখেন, সময় তো দ্রুতই চলে যাচ্ছে দেখতেছি। আচ্ছা, 7 নাম্বার, একটি হিট পাম্পে কি করতেছেন 1.2 কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি এবং 4.8 কিলোওয়াট তাপ সরবরাহ করা হলে কপ কত হবে? তাহলে একটি হিট পাম্পে এত বৈদ্যুতিক শক্তি দেওয়া হচ্ছে এবং এত তাপ সরবরাহ করা হচ্ছে, কপ কত? ভাই যখন এই যে হিট পাম্পের ফিগারটা পড়াইলাম, তখন দেখেন তো আউটপুট কোনটা, এই এত কিলোওয়াট বৈদ্যুতিক শক্তি আউটপুট হবে নাকি 4.8 কিলোওয়াট তাপ সরবরাহটা এটা আউটপুট হবে? 4.8। আউটপুট। ভাই দেখেন তাহলে বৈদ্যুতিক শক্তি তো আমরা ব্যয় করি, এটা তো ইনপুট হওয়ার কথা না। আর আমাদের হিট পাম্পের কাজ হলো রুমে হিট সাপ্লাই করা, রুমে হিট সাপ্লাই করা, সেটা গরম হোক ঠান্ডা হোক। কি করতেছে এখানে 4.8 কিলোওয়াট তাপ সরবরাহ করতেছে, তো সরবরাহ তো করা হয় রুমের মধ্যে, এটাই তো হিট পাম্পের কাজ, তাহলে আউটপুট তো এটাই হওয়ার কথা। আর এই যে কম্প্রেসর এত বৈদ্যুতিক শক্তি ক্ষয় করবে, তাহলে আমাদের আউটপুট হচ্ছে 4.8।
হিট পাম্পের কাজটাই রুমে হিট সরবরাহ করা, মনে রাখবেন। তাহলে তাপ সরবরাহ করা হচ্ছে, এটাই আউটপুট। তাহলে ইনপুট হলো 1.2 বৈদ্যুতিক শক্তি। তাহলে আমার এখানে আসতেছে 4। তাহলে 4 হলো আমাদের কপ। দেখেন, এটাই কিন্তু ইফিসিয়েন্সি আর কপের ভিতরে একটা পার্থক্য। কপের মানটা একের চাইতে বড় হতে পারে, কিন্তু দক্ষতা বা ইফিসিয়েন্সি এটা কিন্তু কখনোই একের চাইতে বড় হয় না। এ কারণে এটাকে ইফিসিয়েন্সি না বলে এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। 4। তাহলে এই যে আমাদের উত্তর আছে 4। ওকে, 8 নম্বর প্রবলেমটা দেখেন। এটা একটা সিলারের অঙ্ক। সিলার, তো সিলারও তো এই সেম কাজ করে, রেফ্রিজারেশনের কাজ করে, কুলিং ক্যাপাসিটি হাবিজাবি আছে। দেখেন তাহলে বোঝেন কিনা। একটি কেন্দ্রীয় সিলারে, তো সিলার তো একটা কেন্দ্রীয় সিলারই থাকে, এই সিলারের মাধ্যমে আমরা সব জায়গাতে সাপ্লাই করি ঠান্ডা জিনিস বা গরম টরম যাই করি, এটা তোমার ঠান্ডা করাই এর কাজ। একটি কেন্দ্রীয় সিলারে 6 কিলোওয়াট হারে বিদ্যুৎ খরচ হয়। তাহলে 6 কিলোওয়াট হারে কি করতেছে? বিদ্যুৎ খরচ করতেছে। ভাই এটা কি ইনপুট না আউটপুট? বিদ্যুৎ খরচ করে, ইনপুট এটা, সেটা বিদ্যুৎ খরচ করতে ইনপুট। ইনপুট। কারণ আমাদের সিলারের কাজ মানে কাজ তো আর বিদ্যুৎ খরচ করা না, সিলারের কাজ ঠান্ডা করা। তারপর দেখেন, সিলারের মাধ্যমে এত তাপ নিঃসরণ করে, এই যে সিলারের মাধ্যমে 24.5 কিলোওয়াট তাপ নিঃসরণ করা হয়। এখন এই যে নিঃসরণ যে শব্দটা, এটার মানেটা বোঝা একটু কষ্ট, দেখে বের হওয়া। নিঃসরণ মানে কি? বের হওয়া। তার মানে সিলারের মাধ্যমে এত তাপ বের হয়ে যাচ্ছে, সিলার তাপ বের করে দিচ্ছে। তাপ বের করে দিলে ঠান্ডা হবে না সেই জায়গাটা? অবশ্যই হ্যাঁ। তাহলে ঠান্ডা হবে। সিলারের মাধ্যমে এত কিলোওয়াট তাপ নিঃসরণ করা হচ্ছে, বের করা হচ্ছে, তাহলে এটা আউটপুট অবশ্যই সিলারের। তাহলে একটি কেন্দ্রীয় সিলারে 6 কিলোওয়াট হারে বিদ্যুৎ খরচ করা হচ্ছে, এটা ইনপুট। আর সিলারের মাধ্যমে আবার এত তাপ নিঃসরণ করা হচ্ছে বা বের করা হচ্ছে, দিস ইজ আউটপুট। ওকে, তো সিলারটি প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য বিদ্যুৎ শক্তির খরচের পরিমাণ দেখেন। তাহলে সিলারটি প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য বিদ্যুৎ শক্তি খরচের পরিমাণ কত? তার মানে ইনপুটটাই বের করতে বলেছে, ইনপুটটাই বের করতে বলেছে, কিন্তু আউটপুট হওয়া লাগবে 1 টন অফ রেফ্রিজারেশন। বুঝতে পেরেছেন? সিলারটির প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য, মানে আউটপুট যখন প্রতি টন অফ রেফ্রিজারেশন অথবা 3.5 কিলোওয়াট, তখন আমাদের বিদ্যুৎ শক্তির পরিমাণটা বের করো কিলোওয়াট পার টনে। এই যে মানে প্রতি টন আউটপুটের জন্য কি পরিমাণ বিদ্যুৎ শক্তি কিলোওয়াটে লাগতেছে। ভাই তাহলে এটা তো দেখেন, আমরা যখন 6 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করতেছি, তখন আমরা আউটপুট পাচ্ছি কত? 24.5 কিলোওয়াট। 24.5 কিলোওয়াট। তাহলে আমাদের বলছে প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য। তাহলে প্রতি টন অফ রেফ্রিজারেশনের জন্য, আচ্ছা তার আগে আমি একটা কাজ করতে পারি। দেখেন, এই যে সিলারের যে আউটপুটটা, এই আউটপুটটাকে টনে নিতে পারি। একটা জিনিস দেখেন, টনে যদি নেই কি হয়? 24.5, এটাকে টনে নিতে চাইলে কি করা লাগবে? 3.5 দ্বারা ভাগ করা লাগবে, কারণ এটা কিলোওয়াটে আছে। 3.5 এর ভাগ। হ্যাঁ, তাহলে 7 টন, 7 টন। তাহলে আমি আরেকবার প্রশ্নটা করি। একটি কেন্দ্রীয় সিলারে 6 কিলোওয়াট হারে বিদ্যুৎ খরচ করা হচ্ছে, এটা ইনপুট। সিলারের মাধ্যমে 7 টন তাপ বের করা হচ্ছে। 7 টন তাপ কি করা হচ্ছে? বের করা হচ্ছে, মানে এত কিলোওয়াট। তো 7 টন বের করতেছে তাপ, সেক্ষেত্রে কতটুকু বিদ্যুৎ লাগতেছে ভাই বলেন তো? 6 কিলোওয়াট। দেখেন, জি ভাই। 6 কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে 7 টন কাজ করা হচ্ছে। তাহলে প্রতি টনের জন্য আপনার কি লাগবে? দেখেন কত বিদ্যুৎ শক্তি লাগবে। তাহলে বিদ্যুৎ শক্তিটাই চাইছে, তাহলে 6 কিলোওয়াটকে আপনি 7 টন দ্বারা ভাগ করেন, তাহলে কিলোওয়াট পার টন চলে আসবে। উপরে 6 কিলোওয়াট, নিচে 7 টন। দেখেন, তাহলে এই যে প্রতি টনের জন্য কত কিলোওয়াট বের হয়ে আসলো? 0.86। 0.86। তাহলে আমার অ্যান্সার হবে 0.86 কিলোওয়াট পার টন, মানে প্রতি টনের জন্য এত কিলোওয়াট লাগতেছে। বোঝাই যাচ্ছে। দেখেন 6 কিলোওয়াট ফুরাচ্ছি, 7 টন তাপ নিঃসরণ করা হচ্ছে, আউটপুট পাচ্ছে। আউটপুট একটু বেশি হয়ে যাচ্ছে দেখেন। তাহলে আমার এই যে প্রতি টন হিট অপসারণের জন্য এতটুক করে আমাদের কি লাগবে? এতটুক করে আমাদের বিদ্যুৎ শক্তি খরচ হবে, এটা। এবং এর আরেকটা অংশ আছে, বলছে ইইআর কত? ইইআর কত?
মানে এনার্জি এফিসিয়েন্সি রেশিও কত ভাই, এর সূত্রটা তাহলে কি বললাম আমি, যে আমাদের আউটপুটটা হবে বিটিইউ পার আওয়ারে এবং কম্প্রেসর পাওয়ারটা হবে হচ্ছে ওয়াটে। ওয়াটে তাহলে কিন্তু আমরা পাবো, এই যে দেখেন এত বিটিইউ ওয়াট আওয়ার আমরা পাবো। তার মানে ওয়াট দ্বারা আমরা যে ভাগ করব বিটিইউ পার আওয়ারকে, তাহলে আমাদের এখানে যে প্রতি টন অফ রেফ্রিজারেশন, এটা মানেই তো 3.5 কিলোওয়াট, তাই না? 3.5 কিলোওয়াট, অথবা প্রতি টন অফ রেফ্রিজারেশন মানে 12,000 বিটিইউ পার আওয়ার, 12,000 বিটিইউ পার আওয়ার। তাহলে আমি যদি আউটপুটটা 1 টন অফ রেফ্রিজারেশন ধরে নেই, তাহলে ইনপুট কত? ইনপুট 0.86, ইনপুট 0.86। বা আমি যদি আউটপুটটা 7 টন ধরে নেই, ইনপুট কত? 6 কিলোওয়াট। এটা বুঝেন কিনা? আউটপুট যখন 7 টন তখন ইনপুট 6 কিলোওয়াট। এই হিসাবেই আউটপুট যখন 1 টন তখন আমাদের ইনপুট হলো 0.86 কিলোওয়াট। হ্যাঁ আচ্ছা, যদি তাই হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট বাই ইনপুট অবশ্যই, এই যে ইআর মানেও তো আমাদের এনার্জি এফিসিয়েন্সি রেশিও, তার মানে আউটপুট বাই ইনপুট। তো আউটপুটে থাকবে বিটিইউ পার আওয়ারে, তাহলে আমি 1 টন ধরে নিলাম। তাহলে 1 টন যদি ধরি, 1 টন মানে 12,000 বিটিইউ পার আওয়ার। তাহলে উপরে 12,000 বিটিইউ পার আওয়ার নিলাম, নিচে ওয়াট দ্বারা ভাগ করে দেবো। তাহলে আউটপুট যদি আমার 1 টন অফ রেফ্রিজারেশন হয়, ইনপুট হবে অবশ্যই 0.86। তখন তো আর ইনপুট এই 6 কিলোওয়াট নেওয়া যাবে না, কারণ ইনপুট 6 নিলে আউটপুটও কিন্তু 7 টন নেওয়া লাগবে। আমি আউটপুট নিছি 1 টন, ইনপুট নিতে হবে 0.86 কিলোওয়াট। 0.86 তাহলে ইনটু কত দেবো? 1000, কারণ আমরা ওয়াটে নিব, এটা নিলাম 86কে ওয়াটে। তারপরে তাহলে কত আসলো? এটা 13.95। তো এটাই আমাদের প্রায় 14-র কাছাকাছি। 14-র কাছাকাছি। আমি এই যে এখানে তো মাত্র 2 ঘর নিছি, তো আরও অনেক ঘর ছিল, এই কারণে একটু আমার ডিফারেন্স হয়ে গেছে। তো এটা লিখে দিলে অসুবিধা নাই, 13.95 আমাদের আসলো, তাই না? এনার্জি এফিসিয়েন্সি রেশিও। তো এটা পূর্ণ সংখ্যাটা লিখলেও হবে, আবার এনার্জি এফিসিয়েন্সি রেশিও তো এটাকে 14 মানে অ্যাপ্রক্সিমেটলি করে 14 লিখে দিলেও অসুবিধা নাই। তো 14 বিটিইউ পার ওয়াট আওয়ার, এটাই চলে আসলো। দেখুন তাহলে বুঝেছেন কিনা? এই যে পাশে 8টা প্রবলেম দেখাইলাম ভাই। ক্লাস আর বেশিক্ষণ নাই, 37 মিনিট 25 সেকেন্ড হয়ে গেছে অলরেডি, বুঝছেন? তো দেখি আর দুই একটা যা দেখানো যায় আর কি। এই যে এখানে আরেকটা প্রবলেম আছে, এটা একটু দেখেন। একটি বরফ তৈরির প্লান্ট, বুঝছেন, বরফ তৈরি কারখানা বা প্লান্ট প্রতি ঘন্টায় কি করতেছে? 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 কেজি পানিকে, দেখেন 250 কেজি, অনেক অনেক পানি নিচ্ছে যার তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। পানির তো একটা তাপমাত্রা থাকবেই, সেই তাপমাত্রা 31। সেই পানিকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করতে পারে। বুঝতে পারছেন? মানে একটা বরফ তৈরি কারখানা প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় সে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 250 কেজি পানিকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করতে পারে। তো প্লান্টের ক্যাপাসিটি কত? রেফ্রিজারেশন টন, মানে ক্যাপাসিটি বের করব প্লান্টের, কিন্তু রেফ্রিজারেশন টনে দেওয়া আছে। পানির আপেক্ষিক তাপ 4.2 কিলোজুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমরা জানি। মানে 4200 জুল পার কেজি অথবা জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস, অথবা 4.2 কিলোজুল। পানির ঘনীভবনের সুপ্ততাপ, দেখেন ঘনীভবন সুপ্ততাপ কত? এত। তারপরে হচ্ছে এই যে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2.1 কিলোজুল পার কেজি, বরফের আপেক্ষিক তাপ, এবং 1 টন অফ রেফ্রিজারেশন মানে 3.5 কিলোওয়াট, এটা দেওয়া আছে। তাহলে আমাদের এইখানে এই যে ক্যাপাসিটিটা বের করতে হবে। তো এখানে দেখেন ভাই, আমি কিন্তু পানি ব্যবহার করতেছি 31 ডিগ্রি সেলসিয়াসের। তাহলে 31 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমি বরফ বানাবো কত? -10-এর। তাহলে আমার হিট বের করা লাগবে। তাহলে প্রথমে তৈরি হবে 31 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে পাবো 0 ডিগ্রি সেলসিয়াসের কি? পানি। তারপরে পাবো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। তারপরে পাবো